মাঞ্জারি জঙ্গলে একটা বুড়ো সিংহ রাজা ছিল। একদিন সে তার গুহার সামনে বরগদ গাছের নিচে বসে আরাম করছিল। তখনই তেন্দুয়া মন্ত্রী তার কাছে এলো। মহারাজ, আজ আমি আপনার জন্য পুরো জঙ্গল ঘুরে এলাম, একটা হরিণ পেয়েছি। আহা, তা কোথায় আছে সেই হরিণ? ওকে নিয়ে এসো, আমি খুব ক্ষুধার্ত। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমার এরকম মনে হচ্ছে আপনার শরীরটা যেন ধীরে ধীরে কেমন দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ মন্ত্রী, আজ সারা দিন আমি এটাই ভাবছিলাম। আমি বুড়ো হয়ে যাচ্ছি। আমি যৌবন ফিরে পেতে চাই মন্ত্রী। মহারাজ, চিন্তা করবেন না, আমার কাছে এমন একজন বৈদ্য আছে যে আপনার এই সমস্যার সমাধান করে দেবে। আপনার যৌবন ফিরিয়ে আনার জন্য সে আপনাকে সাহায্য করবে। আমি তাকে আমার সাথে নিয়ে আসছি। ওহো, সত্যি বলছো? তুমি ওকে তাড়াতাড়ি নিয়ে এসো, আমার তো আর একদম ধৈর্য মানছে না। ঠিক আছে, তাকে আমি এক্ষুনি নিয়ে আসছি মহারাজ। ওহ, এই বুড়ো সিংহের জন্য কাজ করে করে আমি হাঁপিয়ে গেলাম। এ শুধুমাত্র হরিণের মাংসই খায়। এর যৌবন আমাকে ফিরিয়ে আনতে হবে, তবেই একমাত্র আমি মুক্তি পাব। এটা বলার পর তেন্দুয়া ওই শেয়ালের কাছে গেল। আরে ও গাধা, আমার জন্য পাতা নিয়ে এসো। আরে বৈদ্য, আমি গাধা নই, আমি ভাল্লুক। এমনিতে তো দুজনে একই রকমের। আর তখনই ভাল্লুক তেন্দুয়াকে দূর থেকে এদিকে আসতে দেখল। শুনুন বৈদ্য বাবু, ওই দেখুন এদিকে কে আসছে। আরে কি বলছো? ও কি সত্যি বাঘমন্ত্রী আসছে? আমাদের রাজ্যের মন্ত্রী মশাইয়ের এখানে আসার দরকারটা কি ছিল? নমস্কার বৈদ্য মশাই, কি আর বলি এখন আপনাকে, আমি খুবই সমস্যায় পড়েছি। আচ্ছা, কি হয়েছে? এখন আপনি তো জানেনই সিংহ মহারাজের বয়স হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি। বৈদ্যবাবু, এই পাতাগুলো এখন কি করব? ওটাকে পিষে নিজের মুখে লাগাও। আরে যাও যাও, দূরে যাও গাধা। বৈদ্যমশাই, সিংহ মহারাজ খুবই একগুঁয়ে। উনি তো শুধু হরিণেরই মাংস খান, আর আমি হরিণ খুঁজে খুঁজে এবার হাঁপিয়ে উঠেছি। আরে এটা কি হলো? আরে এতে আমি ঠিক কি করতে পারি? আরে হ্যাঁ বৈদ্যমশাই, আমি তো আপনার কাছে এসেছি শুধুমাত্র যাতে আপনি মহারাজের যৌবন ধরে রাখার জন্য কোনো ওষুধ দিতে পারেন। আরে বাপরে, এই চাল তো আমার জীবন দুর্বিষহ করে তুলে দেবে। আরে না না, সেরকম তো নয়। আমি কি আর পালিয়ে যাচ্ছি মহারাজের থেকে? আমি তো শুধু একটু হাঁপিয়ে উঠেছি ওনার কাছে কাজ করে করে। আপনার আমাকে বাঁচানো উচিত বৈদ্যমশাই। তেন্দুয়ার কথা শোনার পর শেয়ালটা তখন নিজের স্বার্থের জন্য একটা চাল চালল। আচ্ছা, তুমি শান্তি করে যাও, আমি গিয়ে ওই রাজা মশাইকে জোয়ান বানিয়ে দিচ্ছি। এটুকু হবে তো? হ্যাঁ, ধন্যবাদ বৈদ্যমশাই। বৈদ্যবাবু, আমার খুব জ্বালা করছে। হ্যাঁ। আরে এটা কি করলে? তুমি ওই পাতাগুলোকে বেটে নিজের মুখে মেখে নিলে? হ্যাঁ, আপনিই তো বললেন। হে ভগবান, চলো চলো জলদি চলো, আমাদের মহারাজের সঙ্গে দেখা করতে হবে। মন্ত্রী আর সিংহ রাজা ওই শেয়ালের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। মন্ত্রী, বৈদ্য কোথায় আছে? একটু অপেক্ষা করুন মহারাজ, বৈদ্যমশাই এক্ষুনি ওষুধ নিয়ে আসছেন হয়তো। আরে মহারাজ, ওই তো উনি এসে গেছেন। নমস্কার রাজা মশাই। নমস্কার নমস্কার। এই প্রাণীটাকে? মহারাজা, আসলে উনি আমার সহায়ক একজন, একটা গাধা। ভাল্লুক? হ্যাঁ, ভাল্লুক। ভয়ঙ্কর? একটু ভয়ঙ্কর বটে, তবে খুবই পরিশ্রমী। যদি ওকে মধু দিই তাহলে খেয়ে নেয়, কিন্তু এমনিতে সাহায্য করে। হ্যাঁ, এবার লম্বা করে একটা শ্বাস নিন দেখি। ভালো করে ভেবে বলুন তো যে আপনার কোথাও পড়ে গেছিলেন, কোথাও চোট লেগেছে বা কিছু হয়েছে? হ্যাঁ, না তো।
আরে বাবা, আপনার চোখ তো কমজোর লাগছে। সত্যি? হ্যাঁ, কিন্তু চিন্তা করার প্রয়োজন নেই, এর ওষুধ কিন্তু আমার কাছে রয়েছে। এটা হাতির মাংস দিয়ে তৈরি করা। এটাকে সকালে, বিকেলে আর রাতে নেবেন। এটা হরিণের তেল। এটা সন্ধে, দুপুর আর সকালবেলা নেবেন, ঠিক আছে? আর মহারাজ, এইগুলো ঠিকঠাক করে ব্যবহার করুন। আর ছোট জানোয়ারদেরকেই খান, যেমন ইঁদুর, খরগোশ ইত্যাদি ইত্যাদি। আর আপনি আপনার শিকার নিজে ধরে নিজেই খাবেন, এই কথাটা আপনি কিন্তু মাথায় রাখবেন। আমি যদি ভালো করে এই সমস্ত নিয়ম পালন করি তাহলে কি যৌবন ফিরে পাবো? হ্যাঁ, আমার মনে হয় ঠিক হয়েই যাবেন। শেয়ালের কথা শুনে সিংহ রাজা খুব খুশি হলো। সে আবার তার যৌবন ফিরে পাবে এটা ভেবে ওই শেয়ালটাকে অনেক উপহার দিল। যাওয়ার সময় শেয়ালটা বলল, বলছি মহারাজ, একটা জিনিস আপনি মাথায় রাখবেন, ঠিক আছে? আপনি যেই শিকার করবেন সেই শিকার থেকে অর্ধেক ভাগ একটা বুড়ো জানোয়ারকে খাওয়াতে হবে। আর ওই বুড়ো জানোয়ার মন্দার পর্বতের তলায় বট গাছের নিচে থাকবে, তাও বসে। কিন্তু ওখানে কি এরকম কেউ থাকবে? হ্যাঁ, আমার মনে হয় ওখানেই আপনি পেয়ে যাবেন। যদি আপনি তাকে অর্ধেক শিকার দেন তাহলেই হয়তো আপনার ওষুধগুলো কাজ করবে। ওই শেয়ালের কথা শোনার পর সিংহ রাজা নিজের ক্লান্তি ভুলে ছোট ছোট প্রাণী শিকার করা শুরু করে দিল। পাহাড়ের উপরে ওই বরগদ গাছের দিকে রাজামশাই চলতে থাকলো। ওখানে সে একজন ক্লান্ত বৃদ্ধ শিয়ালকে দেখতে পেল। ও, আমার কপাল ভালো, একটা বুড়ো শিয়ালকে দেখা যাচ্ছে। হে বুড়ো শিয়াল, নাও এই দুটো। কাল যদি এরকম সময় তুমি থাকো আমি তোমাকে খাবার দেব। আমার খুবই ভালো লাগছে যে আপনার সঙ্গে দেখা হলো। আপনি এখানে একমাত্র সবথেকে ভদ্র রাজা। মূর্খ রাজা, যদি প্রতিদিন এমনই চলে তাহলে আমার জন্য তো ভালোই। এসব ভাবতে ভাবতে সিংহ রাজা খুশি হয়ে ফেরত যেতে থাকলো। আর এটাই তার অভ্যেসে পরিণত হলো। প্রতিদিন ওই বহুরূপী শেয়ালটা সিংহর জন্য অপেক্ষা করত। প্রতিদিন সিংহের এই ব্যবহারের জন্য ছোট ছোট প্রাণীরা ভয় পেতে শুরু করে দিল। আর এভাবেই একদিন, এখন আমরা কি করব? এরকম চলতে থাকলে তো আমাদের বংশ শেষ হয়ে যাবে। আমাদের উপায় খুঁজে বার করতে হবে। কি করব আমরা? যদি আমরা এই জঙ্গল ছেড়ে শহরে যাই তাহলে মানুষ আমাদের খাবে, আর এখানে থাকলে সিংহ আমাদের খেয়ে নেবে। ঠিকই বলেছো, জঙ্গলে অনেক পাহারাদার আছে, আমরা কোথাও যেতে পারবো না। আমরা কি এভাবে মরার জন্যই জন্ম নিয়েছি? আর তাছাড়া আমরা কি বা করতে পারি? বৈদ্য শেয়ালি এই সবের পিছনে রয়েছে। তাই যদি হয় একটা উপায় আছে। কি উপায়? বৈদ্যমশাইয়ের সহকারী ভাল্লুক ১ নম্বরের মূর্খ। শুধু তাই নয়, তার মধু খুবই পছন্দ। এই ব্যাপারটাকে আমরা নিজেদের জন্য ব্যবহার করি। একদম ঠিক বলেছো, চলো সাথে আমরা মধুও নেব। আর এইভাবেই ওদের দলের থেকে একটা ইঁদুর আর একটা খরগোশ ভাল্লুককে খুঁজতে বেরোলো। ও ভাল্লুক ভাই, তোমরা কারা? আমি তোমাদের চিনি না। আমরা তো তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সঙ্গে? কিন্তু কেন? তুমি তো এই জঙ্গলের রাজা, তাই আমরা তোমাকে একটা উপহার দিতে চাই। উপহার? কি রকম উপহার? হ্যাঁ, মধু। মধু দেখার পর ভাল্লুক ওগুলো তাড়াতাড়ি করে খেয়ে ফেলল। ভাল্লুক ভাই নিশ্চয়ই এখন আমাদের বাঁচিয়ে দেবে। ওহো, তাহলে এই ব্যাপার বলছো? যদি আমাদের সাহায্য করো তাহলে আমরা তোমার জন্য আরো মিষ্টি হ্যাঁ আনবো। হ্যাঁ, তাহলে তো আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। চলো, সিংহ রাজাকে আমরা সমস্ত ব্যাপারটা খুলে বলি। ভাল্লুক, খরগোশ আর ইঁদুর সত্যিই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তাও ওরা সিংহকে সব বলল।
রাজা মশাই, আপনি তো পুরো মূর্খ। হ্যাঁ, কি বললে তুমি? আরে ও এটা বলতে চাইছে যে ওই মিথ্যেবাদী শেয়ালের কথা শুনে আপনি বোকামো করছেন। এটা সত্যি কথা রাজা মশাই। আপনার যদি বিশ্বাস না হয়, আমরা প্রমাণ করব সেটা। যদি তুমি চাও তাহলে আমাদের মাদারামান জঙ্গলের বারকাত পাহাড়ের নিচে ওই বুড়ো শেয়ালকে দিয়ে দাও, আর তারপর দেখে নিও। ও পুরো শিয়াল নয়, বৈদ্য শিয়াল মহারাজ, যে আপনাকে ঠকিয়েছে। ওদের বলার পর সিংহটা ইঁদুর আর খরগোশকে ওই শেয়ালের কাছে দিয়ে গেল। আর তারপর সিংহ ওই শেয়ালের আচরণ দেখতে পেল। তোমার মূর্খতা আর আমার বুদ্ধিমত্তার জন্যই এটা সম্ভব হলো। আবার খাবারও জুটে গেল। কে তাহলে শুরু করা যাক। এই শোনো, তুমি 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 এই জঙ্গলের রাজার সঙ্গে প্রতারণা করেছো। আরে আরে মহারাজ, আমাকে মারবেন না। আমি এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যাব মহারাজ। আমাকে বাঁচাও, আমায় কৃপা করো। রাজা মশাই, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, বয়স তো সবারই হবে, কিন্তু মন শক্তিশালী হলে শরীরও শক্তিশালী ঠিক থাকবে। কোনো এক সময় একটা ছোট্ট গ্রামে গ্রামের প্রধান থাকতেন। সেই প্রধানের একটা ঘোড়াও ছিল। সেটা একটা সুন্দর সাদা রঙের ঘোড়া ছিল। সেই ঘোড়াটার নিজের আকর্ষণীয় সৌন্দর্যের প্রতি খুব অহংকার ছিল। সে নিজেকে এই দুনিয়ার শ্রেষ্ঠ জীব বলে মনে করত। এই দেখো, মালিক আসছে, দেখছো না? আমার জন্য স্পেশাল খাবার নিয়ে আসছে। কি হলো, এত চুপচাপ কেন? আমার সঙ্গে কথা বলতে গেলে একটু কপাল থাকতে হয়। হয়তো তুমি ভালো ভাগ্য করে এসছো। তুমি তো নিশ্চয়ই খুব ভালো, আর মালিক তোমার পিঠে চড়েই এদিক ওদিক ঘোরাঘুরি করে। এই জন্যই আমার মনে হয় তুমি অন্যদেরকে একটু ছোট চোখে দেখো, তাই না বন্ধু? এই, আমি তোমার মতো নই। রাজবংশের রক্ত আমার, তাই বলছি আমাকে কথা একটু সম্মান দিয়ে বলবে। আমি তোমার কোনো বন্ধু টন্ধু নই। হ্যাঁ, বাবা, তুমি হাঁপিয়ে যাওনি তো? আসলে আজকে আমাদের বাইরে একটা জায়গায় যেতে হবে। তুমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও। আমি তৈরি হয়ে এক্ষুনি আসছি, কেমন? দেখলে আমাকে কত ভালোবেসে সম্মান দিয়ে কথা বলে, আর তোমাকে তো একবার তাকিয়েও দেখলো না। ঘোড়া দাদা, একদমই সত্যি, তুমি সত্যিই মহান। আমিও তোমায় সম্মান করি। হ্যাঁ, এটাই তোমার পক্ষে ভালো। এরকম একটা অপমানকে তুমি সম্মান করো কি করে? হ্যাঁ, ও তোমার মতোই একটা সাধারণ প্রাণী। আরে, ওর কাছে শিং নেই, কিন্তু তাও ভাবে যে ওর কাছে আছে। এটা পাল্টাতে হবে। শোনো, তুমিও একটু নিতে পারো। ঘোড়া দাদা, তুমি কি জানো যে মানুষজনও তোমাকে খুব সম্মান করে? তোমার চলাফেরা, সৌন্দর্য, কথা বলার ধরন একদম রাজার মতো। তোমার উজ্জ্বলতা, কি সৌন্দর্য! এটাই সেই ঘোড়ার জন্য খুব গর্বের বিষয় ছিল। মুরগির এই কথাগুলো শুনে সেই ঘোড়ার যেন আচরণই বদলে গেল। এই যে, এদিকে এসো। এর আভাবটা দেখো, সহ্য হচ্ছে না একেবারে আমার। হ্যাঁ গো মুরগি মা, এই ঘোড়া আমাদেরকে যেভাবে অপমান করে আমি এখন খুবই বিরক্ত হয়ে যাচ্ছি। ও এমন ভাব দেখায় যেন এই চত্বরে আর ঘোড়া নেই। এমনকি হাতিও এত অহংকারী হয় না। যখন গ্রামের রাস্তায় সেই ঘোড়া মালিকের সাথে যাচ্ছিল, হঠাৎ করে সে ভাবতে লাগলো, এর মধ্যে এমন কি গুণ আছে যার জন্য আমার পিঠে চড়ে যাচ্ছে? গ্রামের লোকেরা আমাকে কত সম্মান করে। মুরগির কথাগুলো একদম সত্যি ছিল। ঘোড়া নিজের মাথা উঁচু করে আরও অহংকার নিয়ে চলতে থাকে।
মূর্খ ঘোড়াটা এখনো এটাই ভাবতে লাগলো যে গ্রামের লোকেরা তাকেই প্রণাম জানাচ্ছে। এইভাবেই ঘোড়া আর গ্রামের প্রধান গ্রামের বাজারে পৌঁছে গেল। ও, সবাই আমাকেই তাকিয়ে দেখছে। এখানকার লোকগুলো সত্যি কত কষ্ট করে জীবন যাপন করছে। আরে আমার সঙ্গে থাকা বুড়ো লোকটা কোথায় গেল? এই নোংরা পাখি, আমার সুন্দর দেহটা নোংরা করার আগে এখান থেকে চলে যা। আরে আরে, তোমার তো দেখছি খুবই অহংকার আছে ভাইয়া। এই, এটা বলার তুমি কে? হ্যাঁ, আরে স্যার, দেখলেন আমাদের জায়গায় এসে আমাদেরকে এখন বড় বড় কথা শোনাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এখানে মনে হচ্ছে নতুন এসছো। আমরা সবাই এখানেই থাকি। ঠিক আছে, আমায় বরং একটা কথা বলো যে তুমি কে? আমি রাজবংশে জন্মেছি। আমার পিঠে বসতে গেলে তোমাকে বিশেষ কিছু হতে হবে। সে তোমার জন্ম যেখানেই হোক, আমরা সবাই চার পেয়ে প্রাণী। তাই নাকি? এত অহংকার! তুমি কি জানো, আমি রাস্তায় বেরোলে মাথা নত করে সবাই আমাকে সম্মান দেয়। আরে আমি তো বলছি না কিছুই, তবে একটা কথা বলতে পারি, এই গর্ব বেশি দিন তোমার টিকবে না। চলে যাও, আমার যাবার সময় হয়ে গেছে। গর্ব করো তুমি আমার দেখা পেলে, আবার কথাও বলতে পেলে। এই এই এই, আমি তোমাকে দেখে নেব। স্যার, একে ছেড়ে দিয়ে বরং যাওয়া যাক, কি বলেন? গ্রামের সমস্ত পথচারীরা মাথা নত করে তার খোঁজ খবর জানতে থাকে। ঘোড়া তার মাথা নাড়িয়ে এবং আওয়াজ করে তাদেরকে উত্তরও দিতে থাকে। আরে এখানে আমাকে কত মানুষ ভালোবাসে। আমি এই বুড়োটাকে রাজি করিয়ে ওই অহংকারী কুকুরটাকে আমার বডিগার্ড বানিয়ে নেব। সময় আসতে দাও, আমার উপর শাসন চালাবে অহংকারী কোথাকার। তোমাকে পিঠে চাপিয়ে নিয়ে যাচ্ছি, এটাই তোমার সৌভাগ্য। হ্যাঁ, এত অহংকার। হ্যাঁ, তুমি আমাকে মারছো? জানো না আমি কে? পুরো গ্রাম আমার সামনে মাথা নত করে। এখন আমার শক্তি দেখাবার সময় এসেই গেছে। আরে বাপরে, আরে তোমার কি হয়ে গেছে? তুমি আমাকে এরকম বিরক্ত করছো কেন? আরে বাঁচাও! আরে 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 আমাকে মারছো কেন? আমি তোমাদের পছন্দের ঘোড়া, রাজবংশের খুন আমার। আরে বেচারা ঘোড়া। মানুষেরা ঘোড়ার কথা তো বুঝতেই পারে না। গ্রামের মানুষরা ভাবল এই ঘোড়ার চিৎকার করা খুবই বিপজ্জনক, তাই তারা তাকে মেরে মেরে জঙ্গলে পাঠিয়ে দেয়। এত কিছু ঘটার কারণ যে তার অহংকার, এটা বুঝতে পেরে সেই ঘোড়াটি আর কখনোই গ্রামের দিকে ফিরেও গেল না। কানারান কৃষকের ঘরে ইঁদুরের উৎপাত ভীষণ বেড়ে গিয়েছিল। ইঁদুরের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছিল। তারপর সে একটা বিড়াল নিয়ে এলো। সারাসু, আজ থেকে ইঁদুরদের খারাপ দিন শুরু হয়ে গেল। রান্নাঘরে ছুঁচো সব সবজি খাচ্ছে, এভাবে আর সহ্য করা যায় না। এই বিড়ালটা একটা একটা করে প্রত্যেকটা ইঁদুর খেয়ে এখানে আরামসে থেকে যেতেই পারে আমাদের সঙ্গে। এর নাম তাহলে মিট্টু রাখা যাক। হ্যাঁ বেশ, মিট্টু, মিট্টু বিড়াল।
মিট্টু, মিট্টু সোনা। আরে বাবা, একটা বিড়াল! এখানে বেশিক্ষণ থাকলে বিপদ হয়ে যাবে। যাই গিয়ে আমার বন্ধুদেরও সতর্ক করে আসি। আমার মনে হচ্ছে ওর মিট্টু নামটা পছন্দ হয়েছে। আরে একে তুমি একটু দুধ দিয়ে দাও। দুধ, ঘি, মাখন খেয়ে ওকে তো শক্তিশালী হতে হবে, তারপর তো ইঁদুরও ধরতে হবে। আর এভাবেই দিনগুলো কাটছিল। মিট্টু বিড়ালের ভয়ে ইঁদুরগুলো নিজেদের গর্ত থেকে বেরোনো বন্ধ করে দিল। আরে এতদিন হয়ে গেল তোমাদের প্রত্যেককে একটা কথাই বলে চলেছি, এই বিড়ালটাকে এখান থেকে ভাগাও। যদি কারোর কাছে কোনো প্ল্যানিং থাকে সেটা দয়া করে বলো। এত চিন্তা ভাবনা করার পরেও কোনো উপায় তো বের করতে পারছি না ওস্তাদ। তাহলে তল্পি তল্পা গুটিয়ে সবাই চলো পালাই, সেটাই মঙ্গল হবে। আর ততদিন যেন তোমাদের মধ্যে কাউকেও ধরতে না পারে। কিছুক্ষণ আগে আমি রান্নাঘরে নারকেলের টুকরো খাচ্ছিলাম, আর তখনই এই বিড়ালটা ওখানে চলে এসেছে। হ্যাঁ, তারপরে? ও ধীরে ধীরে আমার কাছে এলো। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেলের টুকরো খাচ্ছিলাম আর ভয় ভয় ছিলাম, কিন্তু ও আমার পাশ থেকে চলে গেল। হ্যাঁ, আর ও তোমার কোনো ক্ষতি করলো না? কিন্তু ও তো আমার পাশ থেকে এমন ভাবে গেল যেন আমাকে দেখতেই পাইনি। অনেকক্ষণ ভাবার পরেও আমি বুঝতে পারলাম না যে কেন এটা হলো। ও কেন এটা করেছে আমি বলছি। ঘরের মালিকের দেওয়া দুধ, মাছ, মাংস এসব খেয়ে খেয়ে ওই বিড়াল বড্ড ভারী এবং মোটা হয়ে গেছে। হয়তো আমাদের সবাইকে একসাথে খাওয়ার কথা ভাবছে। বন্ধু, বন্ধু, বন্ধু! বেশি চিৎকার না করে কি হয়েছে সেটা বলো। আমাদের কুঞ্জন ইঁদুর আর এই মোটা ভটকা বিড়াল ওখানে ওখানে। হ্যাঁ, আমাদের কুঞ্জন? আরে চলো সবাই। আরে কি দুষ্টু তুমি! হ্যাঁ, তুমি কে হে? তোমার নাম কি ভাই বলো? আমি কুঞ্জন, তোমার নাম কি ভাই? আমি মিট্টু, আমাকে সবাই মিট্টু বিড়াল বলে ডাকে। হ্যাঁ, তুমি কি ওই ছুঁচোটার বন্ধু? ওই ছুঁচোটাকে মেরে ফেলো। আরে বাবারে! ওই ছুঁচোটা তো পালিয়ে গেল। তুমি একটা ছোট্ট ছুঁচোকেও ধরতে পারছো না মিট্টু, কি করছো? যাও এখান থেকে। খাবার খাওয়া আর মোটা হওয়া ছাড়া এই বেড়ালটার এই বাড়িতে আর কোনো কাজ নেই। কি হয়েছে সরসু? ও, আমি এখানে এই বেড়ালটাকে নিয়ে কথা বলছি। ছুঁচো মারতে এই বেড়ালটাকে আনা হয়েছিল। আবার ওর কি হয়েছে? খেয়ে খেয়ে শুধু মোটা হচ্ছে, ছুঁচো বেড়ে গেছে। আগে কোনো ছুঁচো কোনো বেড়াল দেখলে তার ত্রিসীমানা পর্যন্ত ঘেঁষতো না। এবারে কি করব? হ্যাঁ, আসলে মিট্টু বিড়াল ইঁদুরের শত্রু নয়, ইঁদুরের বন্ধু। আরে বাবা, জ্বালাতন করো না, একটু শুতে দাও না আমাকে। তোমরা প্রচুর কথা বলো। আরে এই মোটা, তুই বুঝি এদেরকেও দেখিসনি? অলস মিট্টু বিড়াল আসলে কোনো কাজের নয়, সেটা ঘরের মালিকরা বুঝতে পারল। আর একদিন ওই কৃষক মিট্টু বিড়ালকে দূরে একটা জায়গায় ছেড়ে দিল। আমি এই ছুঁচো নিয়ে আর পারছি না। একটা বেড়াল আনলাম, তাতেও কোনো কাজ হলো না। শুনেছিলাম ছুঁচোদের থেকে মুক্তি পেতে ঘরে আগুন জ্বালিয়ে দিতে হয়। আমার মনে হচ্ছে এবার আমাদেরই কিছু করতে হবে। সরসু, দেখো একটা বিড়াল এখানে এসছে। আরে এটা তো মিট্টু। ও মাত্র এই 2 সপ্তাহে এত রোগা হয়ে গেছে। আমি ওকে কিছুতেই খেতে দেব না, ও না খেয়েই থাক।
যখন ওর খিদে পেয়েছে তখনই বোধহয় ইঁদুর মেরে খাওয়াও শিখে গেছে। এবার আমাদের মিট্টু এই সব ইঁদুরগুলোকে খেয়ে সাফ করে দেবে। মিট্টু বিড়াল অলসতা ছেড়ে দিল আর সব ইঁদুরের সাফাই করে দিল। আর এভাবেই মিট্টু ওদের সাথে থাকতে শুরু করলো।